আসসালামু আলাইকুম দর্শক ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে একটা অবনতি সেটা ক্রমান্বয়ে যে বাড়ছে সেটা সাম্প্রতিক কালের একটা ঘটে যাওয়া ঘটনার থেকে কিন্তু আরও দৃশ্যমান হয়ে গেল। তো এই যে সম্পর্কের অবনতি হচ্ছে, এই সম্পর্কের অবনতির ফলে সামগ্রিক যে রেজাল্ট সেটা কি হবে, বাংলাদেশ এবং ভারতীয়রা কিভাবে এটার থেকে ক্ষতিগ্রস্ত হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, ভারত সরকার ইতিমধ্যে একটি বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই বাণিজ্যিক নিষেধাজ্ঞাটা আসলে কি? বিষয়টা হচ্ছে, ভারত অনেক পণ্য বাংলাদেশে রপ্তানি করেন এবং বাংলাদেশও ভারতে কিছু পণ্য রপ্তানি করেন। এটা যদি আপনারা অঙ্কের হিসেবে দেখেন তাহলে বাংলাদেশ থেকে ভারতে যে রপ্তানি হয় সেটা যদি আপনারা ডলারে হিসেব করেন তাহলে মোটামুটি 150 কোটি ডলারের মতো। আর ভারত বাংলাদেশে যে সকল পণ্য রপ্তানি করেন সেটার মূল্য মোটামুটি 900 কোটি ডলারের মতো। তো ভারত সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে যে সকল পণ্য, বিশেষ করে পানীয় জল, পোশাক, প্লাস্টিকের জিনিসপত্র, আরও অনেক কিছু যেগুলো স্থলপথ দিয়ে ভারতে প্রবেশ করত, সেই সকল পণ্য আর স্থলপথ দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে পারবে কিন্তু সেটা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে, সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই। এবার বিষয়টা হচ্ছে, যে সকল পণ্য বাংলাদেশিরা স্থলপথ দিয়ে ভারতে রপ্তানি করত, তাতে কি হতো, তাদের খরচটা কম হতো, তারা কম পয়সায় ভারতীয়দের কাছে বিক্রি করতে পারত এবং ভারতেও সেই সকল জিনিসপত্র একটু সুলভ মূল্যে পাওয়া যেত। কিন্তু এখন যেহেতু এই পণ্যগুলোকে ঘুর পথে সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করাতে হবে, ফলে এই জিনিসের দামগুলো স্বাভাবিকভাবে তারা কম দামে বিক্রি করতে পারবে না এবং ভারতের যারা ক্রেতা তারাও কিন্তু খুব সহজে কম দামে এই জিনিসপত্রগুলোকে কিনতে পারবে না। তো এটা আসলে ভারত সরকার কেন এই নিষেধাজ্ঞাটা দিল, এটাতে যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা শুধু বাণিজ্যিক বিষয় নয়, এটার সঙ্গে ওতপ্রোতভাবে রাজনৈতিক সম্পর্ক যুক্ত আছে। আপনারা দর্শক জানেন যে 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিন্তু ক্রমান্বয়ে অবনতি ঘটছিল। বাংলাদেশিদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে শেখ হাসিনা যে 15 বছরে যে দুঃশাসন বাংলাদেশে করেছিল, যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিল, সেটা বাংলাদেশিদের দাবি অনুযায়ী ভারতের পৃষ্ঠপোষকতায়। এবং যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা একটা গণহত্যা বাংলাদেশে করে টিকতে না পেরে পালিয়ে গেল, তখন ভারতের কাছে সে আশ্রয় নিল এবং ভারতও তাকে আশ্রয় দিল। তো যাই হোক, এই তিক্ততা তো ছিলই, তার সঙ্গে ভারতের অভিযোগ ছিল যে শেখ হাসিনা পরবর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপযুক্ত নিরাপত্তা দিচ্ছে না, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, যদিও বাংলাদেশ সরকার এটা বারবার অস্বীকার করেছে। তো এই সম্পর্কের অবনতির চূড়ান্ত পর্যায়ে যায় যখন বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামে একজন হিন্দু ধর্মগুরুকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে এবং তাকে জামিন না দিয়ে জেলে রেখে দেয়। তো এটাকে নিয়ে অনেক বড় ধরনের কিন্তু আন্দোলন বাংলাদেশের হিন্দু সমাজ করেছিল। আবার ভারতীয়রাও সনাতনী সংগঠন তৈরি করে এই যে চিন্ময় দাস ব্রহ্মচারীর কেন তিনি জামিন পেলেন না, এই বিষয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছিল এবং বাংলাদেশ অভিমুখে অনেক পদযাত্রা হয়েছিল। এমনকি বাংলাদেশের উপ হাইকমিশনারের যে অফিস, সেখানে পর্যন্ত বিক্ষোভ দেখানো হয়েছিল। ফলে সম্পর্কের কিন্তু অবনতি ছিলই। এমনকি বাংলাদেশিরা, আপনারা জানেন বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ভারতে চিকিৎসা নিতে আসতো, সেটা লক্ষ লক্ষ বলা চলে। কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এই সকল জায়গায় গিয়ে তারা চিকিৎসা নিত। এই যে তারা চিকিৎসা নিত, তারা তো বিনা পয়সায় চিকিৎসা নিত না, তারা অর্থ দিয়ে চিকিৎসা নিত। কিন্তু এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের যে অবনতি হলো, এর ফলে কি হলো, কিছু কিছু হাসপাতাল প্রকাশ্যে তারা ঘোষণা করলো যে তারা বাংলাদেশিদের আর চিকিৎসা করবে না।
এবং বাংলাদেশি যে সকল মানুষ এখানে চিকিৎসা করতে আসলো পরবর্তীকালে তারা অনেকেই হেনস্থারও শিকার হয়েছেন। হুমকি ধামকি তো ছিলই। এর ফলে কি হলো? এর ফলে শুধু কি বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, তারা হয়তো চিকিৎসা পায়নি বা পাচ্ছে না, কিন্তু তারা চিকিৎসা করতে এসে এই যে চিকিৎসার উপর নির্ভর করে ভারতের যে সকল মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করত বা চলতো, সেই সকল মানুষের কি দশা হয়েছে আপনারা আমরা সকলেই জানি। আজকে কলকাতার যে সকল অঞ্চলে এই বাংলাদেশিরা এসে থাকতো, বাস মালিকদের কি অবস্থা হয়েছে, হোটেল মালিকদের কি অবস্থা হয়েছে, যে হাসপাতালগুলো বলেছিল যে বাংলাদেশিদের তারা চিকিৎসা করবে না, তাদের কি অর্থনৈতিক অবস্থা হয়েছে, এই বিষয়গুলো আমাদের সকলেরই কিন্তু জানা। কিন্তু আবার নতুন করে ভারত সরকার একটা সিদ্ধান্ত নিল যে তারা স্থলপথে যে সকল পণ্য আসে সেই সকল পণ্য স্থলপথে আর আসতে দেবে না। ফলে কি হচ্ছে, এই টোটাল ঘটনাগুলোকে যদি আপনারা দেখেন তাহলে এটা একেবারে পরিষ্কার যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এই সম্পর্ক দিনের পর দিন তলানিতে ঠেকছে। এই যে সম্পর্ক তলানিতে ঠেকছে, এতে কি আমরা দুদেশ কোনোভাবে লাভবান হচ্ছি? লাভবান কিন্তু হচ্ছি না। এই যে সরকারের সম্পর্কে টানাপোড়েন, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের সাধারণ মানুষ। পোশাক শিল্প এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের পণ্য, যেগুলো পণ্য ভারতে তারা রপ্তানি করেন, এটা যেমন ভারতের মানুষ কম মূল্যে পাবে না, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে যারা বাংলাদেশের এই সব পণ্য উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত তারাও ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের যে $900 কোটি যে ব্যবসা সেটাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে কি হলো, আমরা দুই দেশ দিনের পর দিন অর্থনৈতিকভাবে উভয়ে পিছিয়ে পড়ব। কেউ কম পিছিয়ে পড়ব, কেউ বেশি পিছিয়ে পড়ব। মানে একজনকে শাস্তি দিতে গিয়ে নিজেও শাস্তির মুখোমুখি হব। ফলে আমাদের ভারতীয় এবং যারা বাংলাদেশি তাদের ভাববার সময় এসছে যে সম্পর্কের তিক্ততা সরিয়ে আলোচনার টেবিলে বসা দরকার এবং প্রকৃত সত্যকে নিয়ে কথা বলা দরকার, এবং যাতে দুই দেশের মানুষের সম্পর্কের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে দুটো দেশ যাতে স্বাবলম্বী হয়, এই চিন্তা ভাবনা করে যৌথ উদ্যোগ নিতে হবে। যদি আমরা এটা নিতে না পারি তাহলে এই ব্যর্থতা আমাদের, এবং এটা চলতে থাকলে দুই দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।